আর যদি বলা হয় যে দপ্তরের যে কাজ সেটা করতে দেওয়া, এবং আমি বলবো দেশের মানুষের, সরকারের, সে কেন্দ্র হোক বা রাজ্য হোক, তার উচিত এজেন্সিগুলোকে কাজ করতে সহযোগিতা করা। আমি বলবো না যে তাকে ওভার এম্পাওয়ার করা বা অন্য কিছু, কিন্তু এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে ইন্টারাপ্ট করা যাবে না, কাজ করতে দিতে হবে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং যে কারণের জন্য যে ছেলেগুলো দিনের পর দিন রাস্তায় বসে আছে বা এই ডিএ আন্দোলনকারীরা, উনি বঞ্চনার কথা বলছেন, তো আমি তো জানি এক একটা লোক তাদের ৮০ থেকে ৯০ হাজার টাকা ডিএ কম পায় রাজ্যে, এমন মানুষও আছে। এমন মানুষ আছে যে মিনিমাম ৬ থেকে ৮ হাজার টাকা ডিএ কম পান। এই সবটা, এই বঞ্চনার জবাব যখন উনি চাওয়ার জন্য ওনার নবান্নের সামনে কেউ অবস্থান করে, তখন পুলিশ কি সহযোগিতা তাকে করে? তাহলে উনি সরকারটাকে অন্য কাজে লাগাচ্ছেন, নিজের দলের জন্য লাগাচ্ছেন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। একটা শেষ প্রশ্ন করব। মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা জানি যে ভীষণ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সেই পরীক্ষার দুদিনের দেখা গেল যে প্রশ্নপত্র লিক হয়ে গেল। এর আগেও আমরা এই নজির দেখতে পেয়েছি এবং সেটা একদম অব্যাহত। প্রত্যেক বছরই কোনো রকম সুরাহা করতে পারছে না পর্ষদ। এবার দেখা গিয়েছে একটা কোড ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটি পেপারে, যাতে যারা কোয়েশ্চেন পেপারে লিক করছে তাদের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে। এমন হয়েওছে 2জন ছাত্রের পরীক্ষা ক্যান্সেল, কিন্তু কোথাও এটা আটকানো যাচ্ছে না, পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। কি বলবেন, কোথায় গিয়ে অপারগতা কাজ করছে? আমার মনে হয় যে এটা রাজ্যে ছাত্রছাত্রীদের স্বার্থে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মানে কোনোভাবেই এই বিষয়টাকে সমর্থন করা যায় না। আমি এইটা নিয়ে রাজনীতির কথা বলবো না, কারণ এর সঙ্গে প্রায় 9 লক্ষ ছাত্রছাত্রীর ভাগ্য জড়িত। পর্ষদকে আরও যদি কোথাও লুফোলস থাকে, সেই লুফোলসটাকেও মানে নির্মূল করতে হবে। এবং অযোগ্য লোক মাথায় গেলে এই জিনিসটা হয়। যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না যায়, মানে একদম পার্টিজিয়ান আউটলুক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিজের নমিনেটেড, আজও পর্যন্ত নির্বাচন হয়নি গত 11 বছরে। কলেজগুলোতে 19 সালের পরে কোনো নির্বাচন হয়নি, কিন্তু তোলাবাজি সব চলছে। এটা বন্ধ করতে হবে। আমাকে প্রথম ঠিক করতে হবে যে আমি অনেস্ট এফর্টে সরকারটা চালাবো কি না। এটা না হলে এই যেমন এখানে দুর্নীতি, এটাও তো একটা দুর্নীতি, কারো একটা স্বার্থ চরিতার্থ হচ্ছে, কাউকে একটা বেনিফিট দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এটা হবে, এটাকে রোধ করা যাবে না। সুতরাং যোগ্য লোককে যোগ্য জায়গায়, সরকারকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে। তা না করলে এই বিপর্যয় থেকে রাজ্যকে বাঁচানো যাবে না, এবং এটা খুব দুর্ভাগ্যজনক আমি বলবো। দেখা যাচ্ছে শহর জুড়ে যে ধর্ণামঞ্চ, সেই ধর্ণামঞ্চের সংখ্যা বেড়েই চলেছে। এখন দেখা যাচ্ছে 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও করুণাময়ীতে একটি ধর্ণামঞ্চ তৈরি করেছেন, এবং গতকাল দেখা গেল সুকিয়া স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবার সেই আন্দোলন কর্মসূচি করছেন। কোথাও গিয়ে আগামী প্রজন্মের জন্য কি বার্তা যাচ্ছে, 1 নম্বর প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন, যে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে আবার নির্ধারিত হবে? তারা তো এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন, এতদিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন, প্রশাসনিক ভূমিকা কোথায় দেখা যাচ্ছে? না, সরকার তো মানে সরকার যখন সরকারি সর্বোচ্চ পদ থেকে বলা হয় দুর্নীতি করে যারা আমি চাই না কারো চাকরি যাক, যে চাকরিটা প্রশ্নের মুখে এবং চাই না, তার মানে আমি দুর্নীতিটা চাই, তাই তো মানে হয়। আপনি কি বলেন? যে আমি জানি যে এই চাকরিগুলো দুর্নীতি করে হয়েছে, তার মধ্যে একটা সাইজেবল, বাকিরা ফেয়ার আর আনফেয়ার। এবার আমি যদি সর্বোচ্চ পদ থেকে বলি আমি চাই না আনফেয়াররা চলে যাক, এটা উনি চাকরি বাঁচাতে চাইছেন না দুর্নীতি বাঁচাতে চাইছেন? পর্ষদ সুপ্রিম কোর্টে যাচ্ছে বারবার করে, তাই হচ্ছে। এবং এই যে প্রক্রিয়া, আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য সময় লাগছে। এবং সর্বোচ্চ ডিভিশন বেঞ্চ মানে রাজ্যের শিক্ষা সংক্রান্ত যে মামলা, বিভিন্ন মামলা, মানে টেট থেকে শুরু করে, টেটের তো মহাপুরুষ জেলে আছেন, তিনি বাইরে যখন বেরিয়ে আসেন, আচ্ছা আপনার মনে হয় যে উনি জেলে আছেন? প্রাক্তন প্রাইমারি যে বোর্ডের যে প্রেসিডেন্ট, যখন উনি কোর্টে অ্যাপিয়ার করতে আসেন, তার যে ড্রেস কোড, তার যে একদম শেপ, যেভাবে উনি আসেন, তাতে মনে হয় উনি জেলে আছেন। অর্থাৎ উনি সেফ শেল্টারে আছেন। এটাও দেখা উচিত যে সন্ধ্যাবেলা বসে তাস খেলার জন্য জেলটা নয়, ওটা সংশোধনাগার, সেটা নয়।
তো এই রকম ঘটনাও তো আমরা দেখছি রাজ্যে, এবং তার নাম করে বলছে মানে তারা মহাপুরুষ, এদের প্রতি অন্যায় হয়েছে। তো যদি অন্যায় হয় কোর্ট তাকে ছাড়ছে না কেন? এটা কোনো দল আটকে রাখেনি, কোর্টই তো দিনের পর দিন জামিন অগ্রাহ্য করে দিচ্ছে। তাহলে তারপরেও তাকে সমর্থন করে যাচ্ছে, আপনি কি বলবেন? এর পরেও বলবেন যে সততার প্রতীক? সংবিধান নয় তো অবমাননা উনি করছেন, অভিধানের শব্দার্থগুলো উনি পাল্টে দিচ্ছেন। আপনার কথায় বারংবার সংবিধান, গণতন্ত্রের বিষয়গুলো উঠে আসছে। এই যে লোকসভা নির্বাচন আসছে, সেখানে দেখা যাচ্ছে একটা একপেশে নির্বাচন, একচেটিয়া একটা নির্বাচন হতে চলেছে, এবং সেখানে বিরোধী শূন্য হওয়ার জন্য একদম তৎপর শাসক দল, কেন্দ্রের শাসক দল। কোথাও গিয়ে এটাও গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, সংবিধানের জন্য হার্মফুল বলে মনে হয় না আপনার? আমি এটা বুঝতে পারলাম না। ভারতবর্ষে যে নির্বাচন হলো, এই 5টা রাজ্যে নির্বাচন হলো, সব জায়গায় তো কেন্দ্রের শাসক দল জেতেনি, সেখানে রক্তপাত হয়েছে। তার আগে কর্ণাটক নির্বাচন হয়েছে, রক্তপাত হয়েছে। তাহলে যদি কেন্দ্রের শাসক দল চায় যে আমি একদম একচেটিয়া আধিপত্য করব, তাহলে তো সন্ত্রাস করতো। এখানে উনি পঞ্চায়েত জিতলেন সন্ত্রাস করে, এখানে পৌরসভা জিতলেন সন্ত্রাস করে। সেটা কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। এবং আগে আমরা বিহারকে আঙুল দেখাতাম। নলিনী সিং জার্নালিস্ট, তিনি সাক্ষাৎকার নিতেন মাঠের মধ্যে, যারা ভোট লুট করতে আসবে তারা পেছন ফিরে সাক্ষাৎকার দিত। সেই বিহারেও কিন্তু ভোট লুট হয় না। আমাদের অবস্থা এত খারাপ হয়েছে যে ভারতবর্ষ আপনি পশ্চিমবাংলা থেকে এসেছেন, মমতা ব্যানার্জি বলে একটা বিদ্রুপের হাসি হাসে এই রাজ্য সম্পর্কে, এই মুখ্যমন্ত্রী সম্পর্কে। এই কলঙ্ক থেকে আমাদের বেরোতে হবে।